আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ এই অধ্যায়ে আপাতত আর আলোচনা করব না। 4টি ক্লাসের মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের আলোচনা। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই ক্লাসটি দেখো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে আশা করছি। তোমাদের সকলকে স্বাগতম। চলো আজকে আমরা কি কি শিখব এক নজরে একটু দেখে নিই। পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তার মধ্যে প্রথম হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। আয়নিক যৌগ কি এটি আমরা জেনেছি, সমযোজী যৌগ কি জেনেছি, যোজনী ইলেকট্রন জেনেছি, পরিবর্তনশীল যোজনী জেনেছি। এগুলোর উপরই আলোচনা করে আজকে আমরা আলোচনা করব আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এরপরে যেটি জানতে পারবো আয়নিক যৌগ কিভাবে ক্লাস গঠন করে থাকে। আয়নিক যৌগগুলো ক্লাস গঠন করে এটি আমরা জানতে পারবো আজকের আলোচনার পরে। এরপরে আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, কেন হয় এটি আমরা জানতে পারবো। এরপরে পোলার যৌগ সম্পর্কে জানতে পারবো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, তোমরা মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। এরপরে জানতে পারবো আয়নিক যৌগ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে, এটি জানতে পারবো আমরা। এরপরে জানতে পারবো সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ আজকের লেকচারে আলোচনা হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। মাথায় রাখতে হবে আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরস্পর ঠিক বিপরীত ধর্মী। তো আয়নিক যৌগের বৈশিষ্ট্য যদি ভালো করে শিখতে পারো তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো নিয়ে আর খুব বেশি আলোচনা করতে হবে না। চলো আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো একটি একটি করে আমরা একটু দেখে নিই। দেখো আয়নিক যৌগ কাকে বলে এটি একটু আমরা জানবো। তোমরা জানো যে ধাতু অধাতুর মধ্যে বিক্রিয়া করে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ সৃষ্টি হয় সেই যৌগটাই হচ্ছে আয়নিক যৌগ। অর্থাৎ যে যৌগের মধ্যে আয়নিক বন্ধন আছে তারাই হচ্ছে আয়নিক যৌগ। তো সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো। দেখো যে সকল যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তাদেরকে আয়নিক যৌগ বলে। এরপরে হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো। দেখো আয়নিক যৌগের বৈশিষ্ট্য আমরা একটু ভালো করে শিখব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগ যারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করে বা ধাতু অধাতুর মধ্যে যে যৌগগুলো গঠিত হয় সেই যৌগগুলোর কিছু স্পেশাল প্রপার্টি আছে, কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগগুলো ক্লাস গঠন করে। আয়নিক যৌগগুলো ক্লাস গঠন করে। 2 নম্বর হচ্ছে আয়নিক যৌগের সমরূপতা দেখা যায়। আয়নিক যৌগের সমরূপতা দেখা যায়। এটি বড় পড়াশোনা, তারপরেও এটি আমরা একটুখানি আলোচনা করব ইনশাআল্লাহ। আয়নিক যৌগের সমরূপতা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেভাবে গঠিত হয় বা যেই রকম ক্লাস গঠন করে পটাশিয়াম ক্লোরাইড ঠিক ওই রকমই করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঠিক ওই রকম করে, এটি হচ্ছে সমরূপতা। এরপরে দেখো আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এটি পরীক্ষায় প্রচুর আসে, গুরুত্বের সাথে তোমাদের এই বিষয়টি দেখার আমন্ত্রণ রইল। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। এরপরে দেখো আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। অর্থাৎ আয়নিক যৌগকে তুমি যখন কঠিন অবস্থায় রাখবা, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, অনেকগুলো খাবার লবণ এক জায়গায় করে তুমি এক পাশ থেকে একটি কারেন্টের তার ধরে যদি অপর পাশ স্পর্শ করো দেখবা তোমাকে কারেন্টে শক করবে না। কেন? কারণ আয়নিক যৌগটা এখন কঠিন অবস্থায় আছে। কিন্তু তুমি এই আয়নিক যৌগ অর্থাৎ লবণকে যদি পানির মধ্যে দিয়ে সেই পানিতে যদি বিদ্যুৎ দাও আর যদি সেই পানিকে তুমি স্পর্শ করে দেখবা তোমাকে শক করবে। তাহলে বিষয়টি হচ্ছে প্রপার্টিটা এরকম, আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে। তাকে যখন কোনো সলিউশনের মধ্যে তুমি দ্রবীভূত করবে তখন সে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত করবে। এরপরে দেখো আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি, আমরা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। এরপর আয়নিক যৌগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগ ভঙ্গুর হয়, অর্থাৎ আয়নিক যৌগকে তুমি চাইলেই ভাঙতে পারবে।
ছয়টি বৈশিষ্ট্য আছে, একটু ছয়টি বৈশিষ্ট্য একটু তোমরা লিখে নিবা, এটি দরকার হবে আমাদের। তো এই হচ্ছে 6টি আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আমরা এখন এগুলোর উপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে দেখো আয়নিক যৌগ কিভাবে কেলাস গঠন করে এটি আমরা এখন পড়ব। এটি দেখো স্লাইডের মাধ্যমে দেখানো, এটি একটু কঠিন, তারপরেও আমরা চেষ্টা করব স্লাইডের মাধ্যমে একটু দেখানো। দেখো প্রথমে আমরা একটু লেখাটা দেখে নিই যে আয়নিক যৌগ কেলাস বা স্ফটিক কিভাবে গঠন করে। দেখো লেখাটা একটু ভালো করে খেয়াল করো। কেলাস বা স্ফটিক হলো কঠিন পদার্থের একটি বিশেষ রূপ। কেলাস বা স্ফটিক হলো কঠিন পদার্থের একটি বিশেষ রূপ। যে সকল কঠিন পদার্থের কণাগুলো কোনো বিশেষ নিয়মে সজ্জিত থাকে তাদেরকে দানাদার পদার্থ বা স্ফটিক বলে। এ জাতীয় পদার্থের অণুগুলো একটি সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস আকার লাভ করে। এ জাতীয় পদার্থকে সাধারণভাবে স্ফটিক বা কেলাস আকার পদার্থ বলে। ছোট ছোট স্ফটিক আকার কণাগুলো একত্রিত হয়ে কখনো কখনো বৃহদাকার স্ফটিক তৈরি করে। লেখা থেকে মনে হয় যে কিছুই বুঝলাম না, এরকমই মনে হচ্ছে, একটু কঠিন। তো এটা চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপরেও লেখাটা একটু ভালো করে চেষ্টা করবে পরবর্তীতে লিখে নেওয়ার। দেখো এটি আমরা একটা চিত্রের মাধ্যমে একটু দেখব। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে স্যাকারিনের চিত্র বা চিনি। দেখো চিনি ছোট 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 দানাদার অবস্থায় আছে। এই দানাদার অবস্থাকেই কিন্তু বলা হয় স্ফটিক বা কেলাস। প্রাথমিকভাবে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হলো যে স্ফটিক মানে হচ্ছে ছোট ছোট দানাদার পদার্থ। এটি তরলও হবে না, একদম শক্ত কোনো পদার্থ হবে না। এটি কি হবে? ছোট ছোট দানাদার পদার্থ হবে। তো দেখো আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি কিভাবে এটি থাকে, সুসজ্জিত থাকে। দেখো এই চিত্রটা একটু ভালো করে দেখো। এটি আমি নেট থেকে নামিয়েছি। এভাবে দেওয়া আছে একটি যৌগ যেটি সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। এই আয়নিক যৌগটার কেলাস গঠনটা দেওয়া আছে, একটু ভালো করে দেখো এটি কিভাবে আছে। প্রথমে একটি ক্লোরিন পরমাণু আছে, ক্লোরিন আয়ন আছে, এরপর একটি সোডিয়াম ক্লোরিন। এভাবে সোডিয়াম এবং ক্লোরিনগুলো সুসজ্জিত অবস্থায় আছে। এরপরে আমরা আরও একটি চিত্র একটু দেখব যে কিভাবে এটি আছে। দেখো এই যে এইরকম আরও একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এটিও একটি কেলাস চিত্র। এটিও কিন্তু একটি কেলাস। দেখো এখানে বড় বল যেটি সেটি ক্লোরিন, আর ছোট যে বলটি আছে সেটি হচ্ছে সোডিয়াম। তো এইভাবে সোডিয়াম এবং ক্লোরিনগুলো পরস্পর সাজানো আছে। এটি কিন্তু কেলাস গঠন। এটি হচ্ছে কেলাস গঠন। এই কেলাস গঠনটিকে আমি একটু আলাদা করে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি। দেখো একটি ক্লোরিন পরমাণু আসবে, এই ক্লোরিন পরমাণুর সাথে একটি সোডিয়াম পরমাণু আসবে, আবার একটি ক্লোরিন আসবে, অর্থাৎ প্রথমে একটি প্লাস থাকবে অথবা একটি মাইনাস থাকবে, তারপরে একটি প্লাস, তারপরে মাইনাস। এইভাবে প্লাস মাইনাসগুলোর একটি জ্যামিতিক বিন্যাস থাকবে। একটু ভালো করে দেখো। এরপরে প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস, এরপরে মাইনাস। এইভাবে আমরা যদি সাজাই তাহলে যে সজ্জা বা জ্যামিতিক বিন্যাসটা পাবো এটি হচ্ছে মূলত কেলাস। এটি একটু ভালো করে খেয়াল করো। এভাবে পরীক্ষায় ক্লাসে গঠন দিলে মোটামুটি ভালো হবে। এটি হচ্ছে ক্লাস, 2 ডাইমেনশনালি দেখানো হয়। আর আগের যে চিত্রটা আমরা দেখেছি এটা হচ্ছে 3 ডাইমেনশনালি দেখানো হয়েছে। এখন একটু খেয়াল করে দেখো এই ক্লাসের মধ্যে একটি পজিটিভ আয়নকে নাও এবং একটি নেগেটিভ আয়নকে নাও। ধরো আমরা ক্লোরিন আয়নটাকে নিচ্ছি। একটু ভালো করে দেখো, একটু বোল্ড করে বড় করার চেষ্টা করেছি। এই ক্লোরিন আয়নটার চারদিকে, অর্থাৎ একটি মাইনাস আয়নের চারদিকে 4টি প্লাস আয়ন আছে। এটাই হচ্ছে জ্যামিতিক বিন্যাস। এই জ্যামিতিক বিন্যাসে থাকে যে পরমাণুগুলো সেটি হচ্ছে কেলাস। আবার দেখো একটি পজিটিভ চার্জকে একটু খেয়াল করো। এই পজিটিভ চার্জটার চারদিকে কিন্তু 4টা নেগেটিভ চার্জ আছে। তো এইভাবে যে সজ্জাটা থাকবে, প্লাস এবং মাইনাস চার্জের সজ্জাটা থাকবে, সেটাই হচ্ছে কেলাস গঠন। এখন এটা সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমি দেখিয়েছি। যদি তোমাদেরকে বলা হয় পটাশিয়াম ক্লোরাইড দিয়ে দেখাও, বা তোমাদেরকে যদি বলা হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে দেখাও, বা তোমাদেরকে যদি বলা হয় ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দেখাও, ঠিক এরকমই গঠন হবে।
শুধু চার্জটা একটু চেঞ্জ হবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম 2+ হবে, হ্যাঁ। এরপরে পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামটা হবে, কিন্তু জ্যামিতিক বিন্যাসটা কিন্তু একই রকম থাকবে। এটি হচ্ছে আমাদের কেলাস গঠন। আশা করি বুঝতে পেরেছো কেলাসটা কি বা কিভাবে কেলাসটা থাকে। এটি হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা আমরা কমপ্লিট করলাম, আয়নিক যৌগ কেলাস গঠন করে। এরপরে দেখো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে, আয়নিক যৌগ এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। এটি পরীক্ষায় প্রচুর আসে, নানাভাবে পরীক্ষায় আসে, এটি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। একটু আগেই তোমরা দেখেছো যে আয়নিক যৌগগুলো কি হয়, সুসজ্জিত আকারে কেলাস আকারে থাকে, যেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো পাশাপাশি সন্নিবেশিত থাকে এবং তাদের মধ্যে একটি শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। দেখো আমরা একটু লেখাটা একটু চেক করে নিই যে কি লেখা আছে এখানে। আয়নিক যৌগ বিপরীত আধানযুক্ত আয়ন দ্বারা একটি স্ফটিক বা ক্লাসে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস দ্বারা সুসজ্জিত থাকে। একটু আগে আমরা দেখেছি ক্লাসে কিভাবে থাকে তারা। স্ফটিক বা ক্লাসের মধ্যে প্রতিটি আয়ন নির্দিষ্ট সংখ্যক বিপরীত চার্জযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। এটিও আমরা বুঝেছি যে একটি চার্জের চারদিকে তার বিপরীত চার্জ থাকবে এবং সেটি একটি শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ থাকবে, যাকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলা হয়। এই অবস্থায় বিপরীত চার্জযুক্ত আয়নসমূহ পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকার কারণে প্রতিটি আয়ন দৃঢ় সংঘবদ্ধভাবে থাকে। ফলে এদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়, তাই আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। একটু যদি খেয়াল করো আগের চিত্রটাকে, তাহলে আমরা যেটা দেখতে পাবো, এই যে চিত্রটা আছে একটু খেয়াল করো, এটা হচ্ছে আয়নিক যৌগ অনেকগুলো সোডিয়াম ক্লোরাইডের অণু একসাথে যুক্ত আছে। এখানে কিন্তু একটি না, অনেক অসংখ্য অণু পরস্পর যুক্ত অবস্থায় আছে। এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? গলনাঙ্ক হচ্ছে এই যেই অণুগুলোর মধ্যে পরমাণুগুলো আছে তাদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে হবে। তারা যখন পরস্পর থেকে একটু দূরে সরে যাবে তখন কিন্তু তারা তরল হয়ে যাবে। এই যে কঠিন থেকে তরলে রূপান্তরিত করতে যে শক্তিটুকু লাগে এটাকেই কিন্তু বলা হয় গলনাঙ্ক, অর্থাৎ যে তাপ শক্তি প্রয়োজন হবে সেটি হবে গলনাঙ্ক। এটাকে যদি আরও তাপ দিই তখন এই অণুগুলো পরস্পর থেকে আরও অনেক বেশি দূরে সরে যাবে। যখন অনেক বেশি দূরে সরে যাবে তখন সেটি বাষ্পে পরিণত হবে এবং তখন যে তাপ প্রয়োজন হবে তাকে বলা হবে স্ফুটনাঙ্ক। তাহলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে গলাতে যে শক্তি লাগে বা তরল করতে যে শক্তি লাগে সেটি হচ্ছে গলনাঙ্ক, বাষ্পে পরিণত করতে যে শক্তি লাগে সেটি হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন এখানে দেখো যেই অণুগুলো পরমাণুগুলো আছে এটি কিন্তু পরস্পরের সাথে অনেক শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ। এখন এদেরকে যদি পরস্পর থেকে দূরে সরাতে হয় তাহলে কিন্তু আমাদের অনেক শক্তির প্রয়োজন হবে। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এরা দেখো এই যে আয়নগুলো আছে এরা কিন্তু পরস্পরের এখন সন্নিকটে আছে, এরা এখন দেখো পরস্পর থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, এই যে দূরে সরে গেল, এই দূরে সরে যেতে কিন্তু তাদের কিছু শক্তির প্রয়োজন হয়েছে। হ্যাঁ, কিছু না, এখানে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে কারণ তারা একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ ছিল। এই যে শক্তিটা দরকার হলো এই শক্তিটাকেই বলা হচ্ছে গলনাঙ্ক এবং এটি কিন্তু অনেক বেশি হবে আয়নিক যৌগের ক্ষেত্রে। কেন? কারণ তারা শক্ত বন্ধনে আবদ্ধ ছিল। সমযোজী বন্ধনের ক্ষেত্রে কিন্তু এটি খুব দুর্বল থাকে, ভ্যান ডার ওয়ালস ফোর্স দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে। এটি ভাঙতে তেমন কোনো শক্তির প্রয়োজন হয় না বিধায় সমযোজী বন্ধন বা সমযোজী যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে। তো এই হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাওয়ার একটি বিশেষ কারণ। তারা শক্তভাবে আবদ্ধ থাকে, এই কারণে তাদের সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়। দেখো এখন আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে পোলার যৌগ কি। এটি আমাদের খুব দরকার হবে। এখন আমরা দুটি বৈশিষ্ট্য কমপ্লিট করলাম, একটি হচ্ছে আয়নিক যৌগ কেলাস গঠন করে, তোমরা দেখেছো কীভাবে ক্লাস গঠন করে, আরেকটি হচ্ছে আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। কেলাস গঠন করার কারণেই কিন্তু উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। এখন আমরা জানব আয়নিক যৌগগুলো পোলার দ্রাবকে কেন দ্রবণীয়। এটি জানার আগে আমাদের জানতে হবে আয়নিক যৌগগুলো, এটি জানার আগে আমাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে পোলার যৌগটা কি। হ্যাঁ, তো চলো আমরা একটু দেখে নিই পোলার যৌগ কি। দেখো পোলার যৌগ একটু চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। তোমরা চিত্রে বা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, এরপরে এর সাথে আসলো কে? হাইড্রোজেন। দেখো আরও একটি পরমাণু আসলো, হাইড্রোজেন। তো এখানে কয়টি পরমাণু আছে? মোট 3টি, একটি অক্সিজেন এবং 2টি হাইড্রোজেন। তাহলে বলো তো এটি কি যৌগ হতে পারে?
এটি কিন্তু পানি। পানি কিভাবে তৈরি হয়? সমযোজী বন্ধন দ্বারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হবে। পোলার যৌগ মানেই হচ্ছে সমযোজী যৌগ। এ বিষয়টি খুব গুরুত্বের সাথে আমাদের এখন দেখতে হবে। তো দেখো এরা কিভাবে ইলেকট্রন শেয়ার করে যৌগ তৈরি করে আমরা একটু দেখে নিই। দেখো অক্সিজেন থেকে একটি ইলেকট্রন আসতেছে, হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন আসলো এবং তারা একটি বন্ধনে আবদ্ধ হলো শেয়ার করে। ঠিক এই হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সাথে একটি ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করে এখন তারা যে বন্ধনে আবদ্ধ হয়েছে এটি কিন্তু সমযোজী বন্ধন। দেখো সমযোজী বন্ধনে এটি হচ্ছে আমাদের শেয়ারকৃত ইলেকট্রন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পোলারাইজেশন বা পোলার যৌগ কাকে বলে। তো এটি বোঝার জন্য আমাদের এই জিনিসটি এখন প্রয়োজন। দেখো এখানে যে দুটি পরমাণু আমরা ব্যবহার করেছি, একটি হচ্ছে অক্সিজেন আর একটি হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, এখন এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি। এখন নিশ্চয়ই প্রশ্ন আসবে, স্যার তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? আমরা যখন চতুর্থ অধ্যায় পড়েছি তখন তড়িৎ ঋণাত্মকতা পড়িয়েছি। তারপরে একটু স্মরণ করিয়ে দিই, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যেই অধাতুর পাওয়ার যত বেশি, অর্থাৎ নিজের দিকে ইলেকট্রন টেনে আনার ক্ষমতা যত বেশি, সেই মূলে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। আরেকটা বিষয় হচ্ছে অধাতু ধর্মের পাওয়ারটাও এখানে কিছুটা কাজে লাগে। অধাতু ধর্মের পাওয়ার যার যত বেশি তার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। কিছুটা ব্যতিক্রম আছে, সেটি আলাদা ব্যাপার। তাহলে এখানে অধাতুর পাওয়ার কিন্তু অক্সিজেনের বেশি, তাই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ ইলেকট্রন টেনে আনার ক্ষমতা নিজের দিকে বেশি হচ্ছে অক্সিজেনের। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেন এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করেছে। শেয়ারকৃত ইলেকট্রন যুগল এখন দুই পরমাণুর মাঝখানে আছে। যেহেতু অক্সিজেনের পাওয়ার বেশি, এখন সে কি বলবে? বলবে যে এই যদিও আমরা শেয়ার করেছি কিন্তু এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল আমি নিয়ে নেব। কেন নেব? কারণ আমার পাওয়ার বেশি। তোমরা জানো পাওয়ার যার বেশি হয় সেই কিন্তু দুনিয়া চালায় এখন। তো তার পাওয়ার বেশি হওয়ার কারণে সে কী করবে? যদিও তারা শেয়ার করেছে, হ্যাঁ, শেয়ারকৃত বিজনেস, সমান পরিমাণ টাকা দিয়ে তারা বিজনেস শুরু করেছে, কিন্তু কিছুক্ষণ পরে অক্সিজেন বলতেছে যে আমার, সবই আমার। তখন অক্সিজেন কি করবে? অক্সিজেন তার কাছে নিয়ে নেবে। দেখো এখানে অক্সিজেন কিভাবে তার কাছে নিয়ে নিচ্ছে। যদিও এটি শেয়ারকৃত ইলেকট্রন ছিল, কিন্তু ইলেকট্রনগুলো সে তার নিজের কাছে নিয়ে দেখো হাইড্রোজেনকে পোলারাইজড করে ফেলেছে। এখন এই যে ইলেকট্রন নিজের দিকে নিয়ে গেল, তোমরা জানো রসায়নে যদি কেউ ইলেকট্রন গেইন করে, অর্থাৎ নিজের দিকে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে সে সর্বদা হয় নেগেটিভ। আর যদি কেউ ইলেকট্রন হারায় তাহলে সে হয় পজিটিভ। এখন এই যে নেগেটিভ পজিটিভ বা ইলেকট্রন গ্রহণ, এটা কিন্তু জোর করে হয়েছে, এটা স্বভাবতই হয় নাই। সোডিয়াম ক্লোরাইডের যে প্লাস এবং সোডিয়ামের প্লাস এবং ক্লোরিনের মাইনাস, সোডিয়াম ক্লোরাইডের সেই প্লাস সেই মাইনাস, এখানকার প্লাস আর মাইনাস কিন্তু একরকম হবে না। দেখো এখানে অক্সিজেনটা ডেল্টা মাইনাস দিয়ে আমরা দেখিয়েছি, এটিকে বলা হয় আংশিক ঋণাত্মক, এবং হাইড্রোজেনকে আমরা ডেল্টা ধনাত্মক দেখিয়েছি। এই ডেল্টা শব্দটা এখানে ব্যবহার করার অর্থ হচ্ছে যে এই যে পজিটিভ নেগেটিভ তৈরি হলো, এটি জন্ম থেকেই কিন্তু তৈরি হয় নাই, অর্থাৎ তারা ইলেকট্রন আদান প্রদান করে এই পজিটিভ নেগেটিভটা তৈরি করেনি, তারা তৈরি হয়েছে কিন্তু ইলেকট্রন ছিনতাই করে। হ্যাঁ, এরা শেয়ার করেছিল, শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিয়ে গিয়েছে। এই কারণে অক্সিজেন হয়েছে মাইনাস, হাইড্রোজেন হয়েছে প্লাস। এভাবে যে পোলার যৌগগুলো তৈরি হবে তাদের যে প্লাস মাইনাস হবে সেটি আংশিক আকারে বোঝানোর জন্য ডেল্টা সাইন এখানে ব্যবহার করতে হবে। তো হাইড্রোজেনটা কেন প্লাস মাইনাস হলো বুঝতে পেরেছো? হাইড্রোজেন এবং অক্সিজেন কেন প্লাস মাইনাস হলো? এরা ছিল সমযোজী যৌগ। তোমরা জানো সমযোজী যৌগগুলো ইলেকট্রন শেয়ার করে এবং তাদের কখনোই প্লাস মাইনাস তৈরি হওয়ার কথা না। কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক, বেশি পাওয়ারফুল অধাতু দ্বারা নিজের দিকে টেনে নেওয়ার ফলে নিজে হয়ে গেছে মাইনাস, আর একজনকে বানিয়ে ফেলেছে প্লাস। এখন এই যৌগটাকে আমরা কি বলবো? পোলার যৌগ বলবো। তাহলে যে সমস্ত সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল দ্বারা আকর্ষিত হয়ে প্লাস এবং মাইনাস তৈরি করে বা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক তৈরি করে, তখন যে যৌগ তৈরি হয় সেটি কি বলা হয়? পোলার যৌগ। এই হচ্ছে আমাদের পোলার যৌগ। দেখো পোলার যৌগ তৈরি হয়ে আমরা পানির গঠনটাকে মূলত এইভাবে দেখাই।
পানির গঠনটাকে এভাবে দেখায়, এই যে পানির মাথার উপরে অক্সিজেন, এটা ডেল্টা মাইনাস এবং ডেল্টা প্লাস। এভাবে আমরা এটা ব্যবহার করব। পরবর্তীতে আমাদের কিছু ব্যবহার আছে, সেখানে আমরা এটি পোলার যৌগের সংজ্ঞাটা এখন শিখি। সমযোজী যৌগ গঠনের সময় শেয়ারকৃত ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বারা আকর্ষিত হয়ে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু আংশিক ঋণাত্মক এবং অপর কম ঋণাত্মক পরমাণু আংশিক ধনাত্মক আয়নে পরিণত হলে তখন ওই যৌগটাকে আমরা পোলার যৌগ বলবো। এই হচ্ছে পোলার যৌগের সংজ্ঞা। এটি তোমরা এভাবে লিখে নেওয়ার চেষ্টা করবে। দেখো, এখন আমরা যত পোলার যৌগ তৈরি করবো, এই বিষয়টি একটু জরুরি, ভালো করে দেখো। যত পোলার যৌগ বা যত সমযোজী যৌগ আছে, সকল সমযোজী যৌগ কি পোলার হবে? যে তারা ইলেকট্রন শেয়ার করলো সাথে সাথে কি পোলার হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম না। সকল সমযোজী যৌগ পোলার যৌগ হয় না। তাহলে প্রশ্ন আসে যে স্যার কোনগুলো পোলার যৌগ হবে? একটু দেখো, যে সমস্ত সমযোজী যৌগের যে সমস্ত সমযোজী যৌগের উভয় দুইটা মৌল যদি ব্যবহার হয়, দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 50.50 অপেক্ষা বড় হয়, তখনই কিন্তু ওই সমযোজী যৌগটা পোলার হয়ে থাকে। বিষয়টা একটু আবার বলছি, যখন কোনো সমযোজী যৌগের মধ্যে দুইটি পরমাণু থাকে এবং তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 অপেক্ষা বড় হয় বা সমান হয় 0.5-এর, তাহলে কিন্তু তারা পোলার হবে। এর থেকে ছোট হলে সেই যৌগগুলো পোলার হবে না। এখন নিশ্চয়ই তোমার প্রশ্ন আসতেছে, স্যার সমযোজী যৌগ তৈরি হলো, এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা কিভাবে বুঝবো? এই জন্য তোমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, কয়েকটি অধাতু আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান একটু মুখস্থ রাখতে হবে। দেখো, এখানে আমরা ক্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, ফ্লোরিন হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে 3, আয়োডিন হচ্ছে 2.5, ব্রোমিন 2.8, হাইড্রোজেন 2.1, কার্বন হচ্ছে 2.5। এই কয়টার মান যদি আমরা একটু মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কোন যৌগটি পোলার কোনটি পোলার না, এটি আমরা সহজেই বুঝতে পারবো পরীক্ষার হলে। তো এটি একটু মুখস্থ রাখার চেষ্টা করবে আশা করি। এখন যদি তোমাদেরকে এই প্রশ্ন করা হয় CH4 কি স্যার পোলার যৌগ? প্রথমত হচ্ছে CH4 একটি সমযোজী যৌগ। মনে রাখতে হবে, পোলার যৌগ সকল যৌগ কিন্তু সমযোজী। একটা আয়নিক যৌগকে কিন্তু প্রশ্ন করা হবে না এটি কি পোলার। কাকে প্রশ্ন করা হবে? প্রশ্ন করা হবে কিন্তু সমযোজী যৌগকে। সমযোজী যৌগই পোলার হয়। আয়নিক যৌগ সে জন্মলগ্ন থেকেই প্লাস মাইনাস চার্জ বিশিষ্ট। তাহলে এটা কি পোলার? চলো একটু দেখি। এখানে ব্যবহার হয়েছে, দেখো, মিথেন তৈরিতে ব্যবহার হয়েছে কার্বন এবং হাইড্রোজেন। কার্বনের হচ্ছে 2.5 এবং হাইড্রোজেনের হচ্ছে 2.1। তো এখানে পার্থক্য একটু বিয়োগ করে দেখো, 2.5 থেকে যদি 2.1 চলে যায় তাহলে 0.4 হয়। আমরা বিয়োগ করে দেখেছি 0.4 হয়। যেহেতু 0.4 হচ্ছে 0.5 অপেক্ষা কম, এ কারণে কিন্তু এটি পোলার হবে না। তাহলে CH4 পোলার যৌগ নয়। এভাবে আমরা যৌগগুলোকে একটু আইডেন্টিফাই করতে পারি যে কোনটি পোলার কোনটি পোলার নয়। তো এখন এতক্ষণ আমরা পোলার যৌগটা ক্লিয়ার করলাম। পোলার যৌগটা এই জন্যই ক্লিয়ার করেছি যে আয়নিক যৌগগুলো কিন্তু পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, অপোলার দ্রাবকে অদ্রবণীয় হয়। তাহলে আয়নিক যৌগ যদি পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, নিশ্চয়ই এইমাত্র আমরা পানিকে দেখিয়েছি পানি পোলার যৌগ, এটি কিন্তু আয়নিক যৌগগুলো এই পানির মধ্যে দ্রবীভূত হবে। তো চলো পানির মধ্যে আয়নিক যৌগ কীভাবে দ্রবীভূত হয় এটি আমরা একটু দেখে নিই। আয়নিক যৌগ, আমরা পানি নিলাম, একটু খেয়াল করো, একটি পাত্রের মধ্যে পানি নিলাম। একটু বলে রাখছি তোমাদের, এই যে স্লাইডগুলো তৈরি করা হচ্ছে, এখানে যে পাওয়ার পয়েন্টে যে কাজ, এগুলো খুব ভালো মাপের যে আমি পারি ব্যাপারটা এরকম না, এই জন্য কিছু ত্রুটি থাকতে পারে, এটি তোমাদের দেখতে হবে। আমরা পানির মধ্যে কিছু পানির মলিকুল দেখালাম। এখানে পানির ছোট ছোট অণু আছে। এই অণুগুলো কিন্তু মুক্তভাবে ছোটাছুটি করে। দেখো, এখানে অনেকগুলো পানির অণু আমরা দেখিয়েছি। এই জায়গাতে একটা পানির অণু আরেকটা পানির অণুর সাথে একটি বিশেষ বন্ধনে আবদ্ধ থাকে, যার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটি আমি এখানে দেখাতে পারি নাই, আর এটি তোমাদের লাগবেও না, এটি কলেজে লাগবে। দেখো, পানির অণুগুলো মোটামুটি এইভাবে মুক্তভাবে এরা বিচরণ করতে থাকে, মোটামুটি বিচরণ করে এইভাবে। অর্থাৎ পানির অণুগুলো, এটি একটু কল্পনা করে নাও যে পানির অণুগুলো পানির মধ্যে মুক্তভাবে বিচরণ করছে, নড়াচড়া করছে যেটা।
তো নড়াচড়া যদি তারা করে, এখন এর মধ্যে একটি আয়নিক যৌগ আমরা সোডিয়াম ক্লোরাইডকে দেব। দেখো সোডিয়াম ক্লোরাইডকে যদি এর মধ্যে আমরা দেই, দেওয়ার সাথে সাথে কি হবে, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যেই আকর্ষণটা ছিল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, সেটি কিন্তু দুর্বল হয়ে যাবে এবং এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এরা পরস্পর থেকে একটু দূরে সরে যাবে বা এরাও মুক্তভাবে বিচরণ করা শুরু করবে। তাহলে পানির মধ্যে যখন আমরা আয়নিক যৌগগুলো দেব, তখন কি হবে, এই আয়নিক যৌগগুলোর আয়নগুলো মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে যাওয়ার পরে কি হবে, দেখো আরেকটা স্লাইডের মাধ্যমে আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে ক্লোরিন। একটু খেয়াল করতে হবে, এই ক্লোরিনের চারোদিকে কিছু পানির অণু আসছে। হ্যাঁ, পানির অণু আসছে। এখানে খেয়াল করতে হবে, ক্লোরিনটা যেহেতু মাইনাস, এই যে পানি, একটি পানির অণুর দেখো প্লাস, যে প্লাসগুলো আছে, এই প্লাসগুলো এখন দৌড়ে দৌড়ে এই মাইনাসের কাছে আসবে এবং মাইনাসকে ঘিরে ধরবে। আবারও বলছি, ক্লোরিনটা যেহেতু মাইনাস, পানির অণুর যে প্লাস পার্টগুলো আছে, সেই প্লাস পার্টগুলো এখন আসবে কার কাছে, এই ওর কাছে আসবে, ক্লোরিন মাইনাসের কাছে। দেখো কিভাবে আসে, একটু দেখো। এটি দেখানো খুব টাফ, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আমি ভালো করে করতে পারি নাই, তারপরেও চারোদিক দিয়ে দেখো অসংখ্য পানি মলিকুলের ধনাত্মক প্রান্তগুলো দিয়ে এই ক্লোরিনকে কিন্তু আটকে ধরেছে এবং একে তার ক্লাস থেকে বের করে নিয়ে আসবে। ক্লাস থেকে বের করে নিয়ে আসলেই কিন্তু সোডিয়াম ক্লোরাইড কী হয়ে যায়, পানিতে দ্রবণীয় হয়ে যায়। পানির মধ্যে দিলা, হ্যাঁ, সোডিয়াম বা খাবার লবণ যখন তুমি পানির মধ্যে দিলা, কিছুক্ষণ পরে দেখবা যে এটা নাই হয়ে যাচ্ছে। নাই হয়ে যাচ্ছে মানে এটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে না, ওই সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ কিন্তু পানির মধ্যে আছে। আছে কিভাবে, এই যে এভাবে ঘিরে ধরে আছে, পানি মলিকুলগুলো ক্লোরিনকে এইভাবে ঘিরে ধরে আছে। তুমি যদি পানিকে আবার সরিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আবার সোডিয়াম ক্লোরাইড খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের, তুমি যদি সোডিয়াম ক্লোরাইডকে তাপ দাও পানির মধ্যে রেখে, পানিটা যদি চলে যায়, আবার কিন্তু লবণ নিচে পড়ে থাকবে। তো এইভাবে দেখো পড়ে থাকে। আমরা এবার একটা সোডিয়াম নেব, ঠিক একইভাবে। এবার কিন্তু সোডিয়াম যেহেতু প্লাস, পানি মলিকুলের মাইনাস পার্টটা খেয়াল করো, মাইনাস অংশটা কিন্তু এবার তাকে চারোদিক থেকে ঘিরে ধরবে। ঘিরে ধরে তাকে কেলাস থেকে বের করে নিয়ে আসবে এবং এটাকে দ্রবণীয় করে ফেলবে। তাহলে এইভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হচ্ছে। আমরা আরও একটি যৌগ একটু দেখব, তার আগে আমরা লেখাটা একটু দেখে নেই কীভাবে একটি আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। দেখো এখানে একটু বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। আয়নিক যৌগ পোলার দ্রাবকে বা পানিতে দ্রবণীয়, কারণ আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে। এটা আমরা জানি, আয়নিক যৌগ জন্মগতভাবেই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে। এখন এই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, যখন এই আয়নিক যৌগটা পানিতে দ্রবীভূত হয়, তখন পোলার যৌগের ধনাত্মক প্রান্ত, একটু আগেই আমরা দেখেছি পোলার যৌগের ধনাত্মক পার্ট, হ্যাঁ, পোলার যৌগের ধনাত্মক পার্ট আয়নিকের ঋণাত্মক পার্টকে আকর্ষণ করে। একটু আগে যে স্লাইডের মাধ্যমে আমরা দেখালাম, একটু খেয়াল করে দেখো, এখানে এই যে এটা একটু খেয়াল করো, পোলার যৌগের ঋণাত্মক প্রান্ত, পোলার যে যৌগটা আছে তার ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক, অর্থাৎ আয়নিক যৌগের সোডিয়ামটাকে এখানে আকর্ষণ করেছে। ঠিক একইভাবে পোলার যৌগের ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে এরা কিন্তু দ্রবীভূত করে, যে কোনো আয়নিক যৌগকে পানিতে দ্রবীভূত বা পোলার দ্রাবকে দ্রবণীয় করে ফেলে। এই হচ্ছে লেখাটি, এটা একটু তোমরা দেখে নেবে এবং আশা করি লিখেও নিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখো NaCl কীভাবে পানিতে দ্রবীভূত হয়, এই লেখাটি একটু এইভাবে লিখে নেবা। NaCl পোলার দ্রাবকে বা পানিতে দ্রবণীয়, কারণ NaCl যৌগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে। যখনই এই NaCl পানিতে দ্রবীভূত হয়, তখন পানি বা পোলার যৌগের ধনাত্মক প্রান্ত NaCl যৌগের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে, অর্থাৎ বিপরীত চার্জযুক্ত আয়নকে পরস্পরকে আকর্ষণ করে, যেটা আমরা একটু আগেই দেখিয়ে এইভাবেই তারা আসলে তাদের দ্রবণটা দ্রবীভূত করে। বিশেষ করে আয়নিক যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। মনে রাখতে হবে, একটির ধনাত্মক আরেকটি ঋণাত্মককে আকর্ষণ করে। আয়নিক যৌগের ধনাত্মক পার্ট পোলার যৌগের ঋণাত্মক পার্টকে আকর্ষণ করবে। এভাবে সোডিয়াম ক্লোরাইড, দেখো এখানে আমরা সোডিয়াম আয়নটাকে একটু আগে দেখিয়েছি, সোডিয়ামের Na+টাকে কীভাবে তারা ঘিরে ধরেছে, একটু ভালো করে দেখো। এটা একটু ভালো করে বোঝা যাচ্ছে বিষয়টা। দেখো এখানে দেখো সোডিয়াম হচ্ছে প্লাস, এটা হচ্ছে আয়নিক যৌগ থেকে এসেছে, হ্যাঁ, আর এই যে পানির যে মাইনাস পার্টগুলো আছে, পানির মাইনাস পার্টগুলো কিন্তু একে চারোদিক থেকে ঘিরে ধরেছে।
হ্যাঁ, আবার যখন ক্লোরিনটা আসবে তখন কিন্তু ক্লোরিনকে ঠিক উল্টা দিক থেকে তারা ধরে ফেলবে। এই যে এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, হ্যাঁ, ক্লোরিন মাইনাসকে কিন্তু এবার মাইনাস পার্ট হওয়াতে পানির প্লাস পার্টগুলো একে আকর্ষণ করে ধরে ফেলবে। এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার একটি চিত্র। এখন যদি প্রশ্ন আসে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কীভাবে পানিতে দ্রবীভূত হয়, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঠিক একই লেখা হবে। লেখাটি এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পোলার দ্রাবক বা পানিতে দ্রবণীয়, কারণ MgCl2 যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে। যখনই MgCl2 পানিতে দ্রবীভূত করে MgCl2 এর ধনাত্মক, পোলারের ঋণাত্মক, এইভাবে তারা এক বিপরীতধর্মী চার্জ দ্বারা পরস্পরকে আকর্ষিত করে দ্রবীভূত করবে। ঠিক এখানে চিত্রটা একটু দেখো। MgCl2 অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+, এটা প্লাস হয় পানির মাইনাসটা চারোদিক থেকে একে ঘিরে ধরেছে। অর্থাৎ পানিতে যখন লবণ বা আমরা আয়নিক যৌগগুলোকে ফেলি, সাথে সাথে এই ঘটনাটা ঘটে, পানির ঋণাত্মক পার্ট কিন্তু ম্যাগনেসিয়াম প্লাসকে চারোদিক থেকে আকর্ষণ করছে বা ঘিরে ধরেছে। একইভাবে যখন ক্লোরিনটা পড়বে, ঠিক ক্লোরিনকেও কী করবে, তারা চারোদিক থেকে ঘিরে ধরবে এবং ওই কেলাস থেকে তাকে বের করে নিয়ে এসে পানিতে দ্রবণীয় করে ফেলবে। এখন যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা বলি যে এটি তোমরা পারবে কিনা, পটাশিয়াম ক্লোরাইডের কথা বলি, ক্যালসিয়াম ক্লোরাইডের কথা বলি, যে এরা কিভাবে পানিতে দ্রবীভূত হয়। আমি সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমি দেখিয়েছি কিভাবে তারা পানিতে দ্রবীভূত হয়। তোমাদের জন্য যেটা বাড়ি কাজ থাকলো সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এটি কিভাবে পানিতে বা পোলার দ্রাবকে দ্রবীভূত হয় সেটি তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো। আশা করি তোমরা বাড়ি কাজটি করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে চলো আরেকটি গুরুত্বপূর্ণ প্রপার্টি, এটিও পরীক্ষায় প্রচুর আসে, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। হ্যাঁ, এর ব্যাখ্যাটা আমাদের একটু পড়তে হবে। আগে একটু লেখাটি দেখে নাও, এটি খুব জরুরি। ওই সমস্ত যৌগের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় যাদের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে বা যাদের মধ্যে মুক্ত চার্জ থাকে। এখন একটা যৌগের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে হলে হয় তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকতে হবে, অথবা ওই যৌগের মধ্যে মুক্ত চার্জ প্লাস বা মাইনাস পার্ট থাকতে হবে। এই দুইটা কারণ যদি থাকে, এই দুইটা মাধ্যম যদি থাকে, তাহলেই তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু শর্ত সাপেক্ষে করে। কিভাবে করে? আয়নিক যৌগ যখন কঠিন অবস্থায় থাকে তখন তাদের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। কিন্তু আয়নিক যৌগকে যখন তুমি কোনো দ্রবণের মধ্যে নিয়ে যাও, পানির মধ্যে দাও বা অন্য কোনো দ্রবণে যেটির মধ্যে সে দ্রবীভূত হয় তার মধ্যে দাও, তখন কিন্তু সে বিদ্যুৎ প্রবাহিত করবে। তাহলে আয়নিক যৌগ কঠিন অবস্থায় কেন বিদ্যুৎ প্রবাহিত করে না? কঠিন অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত করে না কারণ তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রনও থাকে না, মুক্ত চার্জও থাকে না। হ্যাঁ, কিন্তু একে যখন পানির মধ্যে দিবা তখন কিন্তু তার মধ্যে মুক্ত চার্জ, মুক্ত আয়ন তৈরি হয়, যা তাকে বিদ্যুৎ প্রবাহিত করতে সহায়তা করে। চলো আমরা একটু স্লাইডের মাধ্যমে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, এর ব্যাখ্যা। হ্যাঁ, এর ব্যাখ্যা দেখো, আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় আয়নিক যৌগ স্ফটিক আকারে একটি জ্যামিতিক বিন্যাসে সুসজ্জিত থাকে। এটি তোমরা জানো, দেখিয়ে আসছি যে কঠিন অবস্থায় আয়নিক যৌগগুলো কীভাবে সুন্দর প্লাস মাইনাস পজিটিভ চার্জগুলো সাজানো থাকে, যেখানে কোনো মুক্ত আয়ন থাকে না। আমরা জানি বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত আধানের দরকার, যেহেতু আয়নিক যৌগে কঠিন অবস্থায় মুক্ত আয়ন থাকে না, তাই আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু আয়নিক যৌগকে জলীয় দ্রবণে দ্রবীভূত করলে মুক্ত ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি করে বা চার্জ তৈরি করে, যারা বিদ্যুৎ পরিবাহিত করতে সাহায্য করে বা সক্ষম হয়। এই হচ্ছে আমাদের বাংলা লেখাটুকু, এটি একটু তোমরা লিখে নেবে ইনশাআল্লাহ। আমরা এখন চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। দেখো, আমরা সোডিয়াম ক্লোরাইডের চার্জটা নিলাম। এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কেলাসটাকে আমরা এখানে নিলাম। দেখো, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনো চার্জ নড়াচড়া করছে না, মুক্ত অবস্থায় নাই, একদম সবাই সবার সাথে শক্ত বন্ধনে আবদ্ধ আছে। এখন যদি তুমি এখানে বিদ্যুৎ প্রবাহিত করতে চাও, তাহলে এই বিদ্যুৎকে কেউ প্রবাহিত করতে পারবে না, যেহেতু তারা মুক্ত অবস্থায় নাই। দেখো, এটি আসলে এইভাবে দেখানো ঠিক না, তারপরে আমি দেখিয়েছি। বিদ্যুৎ আসলো এবং ফেইলুর হয়ে চলে গেল, বিষয়টা এরকম। বিদ্যুৎ আসলো, এখানে ঢুকতে পারলো না, কারণ যেহেতু মুক্ত চার্জ নাই, তারা চলে গেল। বিদ্যুৎটা পরিবাহিত হতে পারছে না। কেন পারলো না? একটু দেখো, আয়নিক যৌগের ক্লাসে যেখানে
আয়নসমূহ পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সজ্জিত। এখানে কোনো মুক্ত আয়ন না থাকার কারণে কিন্তু বিদ্যুৎ পরিবহন করছে না। এখন যে অবস্থাটা সোডিয়াম ক্লোরাইডের আমরা দেখাচ্ছি, এটি কিন্তু কঠিন অবস্থা। কঠিন অবস্থা থাকার কারণে মুক্ত চার্জ নাই, বিদ্যুৎ পরিবহন করছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই তথ্যটা। তাহলে কখন বিদ্যুৎ পরিবহন করবে আমরা একটু চলো দেখে নিই। এই যে একটি চিত্র দেখতে পাচ্ছ, পরবর্তী যে অধ্যায়টা আমরা আলোচনা করব রসায়ন ও শক্তি, 8ম অধ্যায়, এখানে গিয়ে এটি আমরা বারবার ব্যবহার করব। হ্যাঁ, এটি হচ্ছে একটি কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয় একে। হ্যাঁ, এই কোষের কাজ হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে সেপারেট করা। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন আছে, এটা তুমি প্রতিদিনই খাও, একটা কাজ করো, সোডিয়ামটাকে খাবার লবণ থেকে আমাকে সোডিয়ামটা আর ক্লোরিনটাকে আলাদা করে দাও। যখনই তোমাকে এই কথা বলা হবে তখনই তুমি এরকম করতে পারবে না যে সোডিয়াম ক্লোরাইডকে বসে বসে হাতুড়ি দিয়ে পিটিয়ে সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করবা, এটা সম্ভব না। তাহলে কি করতে হবে? একটি কেমিক্যাল প্রসেস, একটি রাসায়নিক প্রক্রিয়ায় তোমাকে আলাদা করতে হবে। তাহলে যে যন্ত্র দিয়ে তুমি এটাকে আলাদা করবা, এইটা হচ্ছে সেই যন্ত্র। এটাকে আমরা পরের অধ্যায়ে আলোচনা করব। এর নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আপাতত তুমি এতটুকুই মনে রাখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ, এতটুকু আলোচনায় এটির জন্য যথেষ্ট। যখন আমরা এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে দেওয়ার পরে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি আর দ্রবণের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আমরা বুঝবো যে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আমরা কোষটাকে একটু দেখালাম, কোষ নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। এর মধ্যে তুমি এখন একটা কাজ করো, সোডিয়াম ক্লোরাইডের ক্লাসকে দিয়ে দাও। ক্লাস দেওয়ার সাথে সাথে কি হলো, আয়নগুলো মোটামুটি মুক্ত হয়ে গেল। হ্যাঁ, একটি থেকে আরেকটি কিছুটা ডিসক্লোজ বা দূরে সরে গেল। দেখো, দূরে সরে যাওয়ার পরে এখন এই অবস্থায় একটি থেকে আরেকটি একটু দূরে দূরে অবস্থান করছে, অর্থাৎ কিছুটা মুক্ত হয়েছে তারা। কেন মুক্ত হয়েছে? কারণ মুক্ত হয়েছে, তোমরা জানো, পানি মলিকুলগুলো এদেরকে চারোদিকে ঘিরে ধরে এখান থেকে ক্লাস থেকে বের করে ফেলেছে। তো ক্লাস থেকে বের করে এই অবস্থায় তারা পরস্পর থেকে দূরে আছে। দূরে থাকার পরে এখন কি হবে দেখো, এই যে দুইটা দণ্ড আমরা দেখাচ্ছি, একটা দণ্ডের মধ্যে প্লাস চার্জটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটি দণ্ডের মধ্যে প্লাস চার্জ দেখা যাচ্ছে, আরেকটি দণ্ডের মধ্যে মাইনাস চার্জ দেখা যাচ্ছে। তো আমরা কি করলাম, এই কোষটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা যায়। হ্যাঁ, এরকম একটি কোষ এটি। আমরা এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলাম। দেখো, সাদা যে চার্জটা মুভ করছে, এটি বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ দেওয়ার সাথে সাথে যেটি ঘটবে সেটি হচ্ছে, দেখো, আয়নগুলো তাদের নিজেদের ঠিকানা খুঁজে নেবে। কি খুঁজে নিল? ঠিকানাটা কি এখানে, এটিও আমরা পরের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে এখানে একটু ছোট করে বলি, এই যে প্লাস চার্জগুলো আছে, এই প্লাস চার্জগুলো ক্যাথোডে চলে যাবে। ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে হচ্ছে ওই যে মাইনাস চার্জটা আছে সেখানে যাবে, আর মাইনাস চার্জগুলো চলে আসবে অ্যানোডে। এখন প্রশ্ন হতে পারে, স্যার কেন যাবে? এই কেনর উত্তরটা আমরা পরের অধ্যায়ে দেব। এখানে গিয়ে তারা, এখানে যেমন আমরা প্লাস মাইনাস দেখিয়েছি, এখানে প্লাস মাইনাস থাকবে না, তারা ওখানে গিয়ে ইলেকট্রন আদান প্রদান করে তারা পরমাণুতে পরিণত হবে। তাহলে এখানে আমাদের মূল যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে তারা মুভ করলো কিনা, অর্থাৎ প্লাস চার্জটা মাইনাস দণ্ডের কাছে গেল কিনা, মাইনাস চার্জটা প্লাস দণ্ডের কাছে গেল কিনা। এখানে কিন্তু গিয়েছে। যেহেতু এখানে গিয়েছে, তার মানে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এইভাবে যদি সোডিয়াম ক্লোরাইড এখানে না নিয়ে আমরা অন্য কোনো যৌগ নেই, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিতে পারি, পটাশিয়াম ক্লোরাইড নিতে পারি, আর তাদের মধ্য দিয়ে যদি এইভাবে মুভ করে, তাহলে কিন্তু তারা বিদ্যুৎ প্রবাহী হয়, এটা প্রমাণ হয়ে যায়। হ্যাঁ, তো সকল আয়নিক যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবাহী হয়। এখন পরীক্ষায় যদি আসে যে আয়নিক যৌগ বা পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ প্রবাহী ব্যাখ্যা করো, তাহলে কিন্তু আমাদের এই পুরো প্রক্রিয়াটা দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করেছে। দেখো, উপরোক্ত ঘটনা থেকে পরিলক্ষিত হয় যে জলীয় দ্রবণ আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। এবার আয়নিক যৌগ কীভাবে বিদ্যুৎ পরিবহন করে, এর বাংলা লেখাটা, ব্যাখ্যার যে লেখাটা, সেটা এখানে একটু দেওয়া আছে, সুন্দর করে তোমরা লিখে নিও। আমি একবার একটু পড়ে শোনাচ্ছি। আয়নিক যৌগ কঠিন অবস্থায় কেলাস বা স্ফটিক আকারে থাকে, যেখানে আয়নসমূহ পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সুসজ্জিত থাকে। এখানে কোনো মুক্ত আয়ন থাকে না, বিদ্যুৎ পরিবহন করছে না। কিন্তু আয়নিক যৌগকে জলীয় দ্রবণে দ্রবীভূত করলে এরা এটি তোমরা আগেই জানো, আমরা লিখে দিয়েছি। এখন আমরা একটু ছোট করে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো একটু শিখব, তারপরে আমাদের ক্লাসটা আজকে শেষ হবে। আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণরূপে উল্টা আয়নিক যৌগের। প্রথম বৈশিষ্ট্যটা দেখো, সমযোজী যৌগ ক্লাস গঠন করে না। আয়নিক যৌগ ক্লাস গঠন করেছে,
সমযোজী যৌগ কী করবে? ক্লাস গঠন করে না। এরা ম্যাক্সিমামে কী আকারে থাকে? গ্যাসীয় আকারে থাকে। হ্যাঁ, এই কারণে তারা ক্লাস গঠন করে না। তবে কিছু কিছু আছে কঠিন আকারে, তরল আকারে থাকে, তবে তারা ক্লাসিত অবস্থায় থাকে না সেখানে। হ্যাঁ, তারপরে দেখো সমযোজী যৌগের সমরূপতা দেখা যায় না। এরপরে হচ্ছে সমযোজী যৌগের গলনাঙ্ক, এটি পরীক্ষায় আসে। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। এটি ব্যাখ্যাটা হচ্ছে এরকম: সমযোজী যৌগগুলো যখন অসংখ্য অণু পাশাপাশি থাকে তখন তাদের মধ্যে একটা দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে। যদি সুযোগ হয় কখনো এটি নিয়ে আলোচনা করার, পরে আবার করবো ইনশাল্লাহ। এই দুর্বল আকর্ষণ বল থাকার কারণে সামান্য শক্তি বা খুব অল্প পরিমাণ শক্তি দিলেই এই যৌগগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। এই কারণে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, কখনো কখনো এটি মাইনাসও হয়ে থাকে। সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহনের জন্য তোমরা জানো যে প্লাস মাইনাস চার্জ দরকার হয়, মুক্ত চার্জ দরকার হয়, যেটি সমযোজী যৌগে থাকে না। এখন কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসলো যে স্যার, আমরা একটু আগেই দেখেছি যে সমযোজী যৌগ, কিছু যৌগ হচ্ছে পোলার, কিছু যৌগ নন পোলার। মনে রাখতে হবে পোলার সমযোজী যৌগে বিদ্যুৎ পরিবহন করে, অপোলারগুলো করে না। কিন্তু এখানে যেহেতু সামগ্রিক ক্যারেক্টারিস্টিক্স বিবেচনা করা হচ্ছে, এই জন্য আমরা সরাসরি বলে দিলাম সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। কেন করে না? কারণ তাদের মধ্যে প্লাস মাইনাস চার্জ থাকে না। যদিও পোলার যৌগগুলোতে প্লাস মাইনাস চার্জ তৈরি হয়, কিন্তু সামগ্রিকভাবে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, এই কথাটি আমাদের লিখতে হবে। হ্যাঁ, সমযোজী যৌগ পোলার দ্রাবকে অদ্রবণীয়। যেহেতু সমযোজী যৌগ নিজে অপোলার, এই জন্য এরা যারা পোলার দ্রাবক তাদের মধ্যে কি হয়? অদ্রবণীয় হয়। এই ছিল আজকের আমাদের টোটাল লেকচারটা। তো ধন্যবাদ তোমাদের সকলকে। এখন বিষয়টা একটু খেয়াল করতে হবে যে আমাদের আসলে পরীক্ষা পদ্ধতি বা কিভাবে যে পরীক্ষা হবে এটি বোঝা যাচ্ছে না। বছর কিন্তু প্রায় 3 মাস চলে গেল, আমরা পড়াশোনা থেকে দূরে আছি। তোমাদের অবশ্যই পরামর্শ থাকবে বাসায় কোনো অবস্থাতেই তোমরা সময়গুলোকে নষ্ট করো না। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, তোমাদের এই স্লাইডটা তৈরি করতে আমাকে 2টা রাত কষ্ট করতে হয়েছে। এখানে অনেক অ্যানিমেশন দেখানো হয়েছে, অনেক মুভমেন্ট দেখানো হয়েছে। আমি 2 রাত কষ্ট করে যদি একটা স্লাইড তৈরি করি, হ্যাঁ, তোমরা 1 ঘন্টা কষ্ট করে তোমাদের একটু পড়তে হবে। আল্লাহর রাস্তে প্লিজ বাসায় বসে একটু পড়ো। এখন প্রশ্ন হতে পারে, স্যার শুধু রসায়ন ক্লাস নিচ্ছেন কেন? যাই নেই, শেষ করো, রসায়নটাই শেষ করে ফেলো। স্কুল খোলার পরে আমরা হয়তো অন্য অন্য সাবজেক্টগুলো বেশি করে পড়াবো। আমি চেষ্টা করবো ফিজিক্স এবং বায়োলজি ক্লাস নেওয়ার। যা নিচ্ছি তাই কমপ্লিট করতে থাকো। বাসায় কোনো অবস্থাতেই বসে থাকার সুযোগ নেই, পড়াশোনাটা কন্টিনিউ করো। আরেকটি বিষয়, ঈদ সামনে আসছে, তোমাদের সকলকে স্বাগতম, ঈদের শুভেচ্ছা। কিন্তু কোনো অবস্থাতেই বাজারে গিয়ে হ্যাঁ এইরকম জামা কাপড় কেনার জন্য বাবা মাকে চাপ দিও না প্লিজ। এটি একটু মাথায় রেখো। সামাজিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করিও। আমাদের জন্য দোয়া করিও, স্কুলটার জন্য দোয়া করিও। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।